তারেক রহমানের হাসি খুশি একটি ঘোষণার পর ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা আক্ষরিক অর্থেই ঘামছেন, ভেঙে ঘেমে টইটুম্বুর হয়ে যাচ্ছেন। তাদের আতঙ্ক পাকিস্তান, তুরস্ক, ইরান, তার সাথে এখন তারেক রহমান যে এক অক্ষে তালে তাল মিলিয়ে সামরিক পরিকল্পনা নিয়ে কথা বলছেন, আলাপ আলোচনা করছেন, এগুলো তাদের ঘুম হারাম করে দিয়েছে, অস্থির হয়ে উঠেছে। অস্থির অবস্থায় কিন্তু মানুষ যে কোনো ভুল করতে পারে এবং সেটা আশেপাশের মানুষের জন্য ভয়াবহ এবং ভয়ঙ্কর হয়েও উঠতে পারে। এখন বিষয় হলো, তারেক রহমান যখন হাসি মুখে বলে দিয়েছেন তুরস্কের সাথে সামরিক চুক্তির অধীনে বাংলাদেশে ড্রোন উৎপাদনের ফার্ম বা ফ্যাক্টরি, সামরিক কারখানা হবেই হবে, তারপর থেকেই ভারত নানানভাবে ঘামতে শুরু করে দিয়েছে। এখন কথা হলো, তুরস্ক কি অফার দিয়েছে, বাংলাদেশ কি চাইছে, এখানে পাকিস্তানের অবস্থানই বা কী, ইরান এখানে কি চায়, বাংলাদেশ তাদের সাথে যোগ দিয়ে ভারতের ঘুম হারাম করার রহস্যটা কোথায় আসে? পাকিস্তান ভারতের চিরশত্রু। সেই জন্মলগ্ন থেকে 1947 সালের 14 এবং 15 আগস্ট থেকে 14 এবং 15 আগস্ট দুটি তারিখ কেন বললাম? পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে 14ই আগস্ট, ভারত স্বাধীনতা দিবস পালন করে 15ই আগস্ট। সেই থেকেই পাকিস্তান ভারতের শত্রু রাষ্ট্র এবং সেই তত্ত্বের সূত্র ধরেই পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশও তাদের শত্রু রাষ্ট্র। আর সেই রাষ্ট্র ভাঙার জন্যই পাকিস্তান ভারত মঞ্চস্থ করেছিল, স্টেজ তৈরি করেছিল 71 নামের আমাদের স্বাধীনতা যুদ্ধ। সেই স্টেজ এবং পরিকল্পনার অংশ হিসেবে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পাই। বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব প্রায় 1400 কিলোমিটার দূরে, তারও বেশি, 1435। এই 1400 কিলোমিটার দূর থেকে পাকিস্তান এসে বাংলাদেশকে শাসন করবে, এটা বেশি দিন করা সম্ভব না। বাংলাদেশ কূটনৈতিক পদ্ধতিতে দক্ষ হলে এমনিতেই এই দেশ স্বাধীন হয়ে যাওয়া সময়ের ব্যাপার ছিল, কিন্তু সেই কূটনৈতিক পথে না গিয়ে ভয়ঙ্কর এক যুদ্ধ জড়িয়ে গিয়েছে তৎকালীন নেতৃত্ব ভারতের গুটি হতে গিয়ে। এই যুক্তির বাইরে কোনো বিশেষজ্ঞই যেতে পারবে না। তবে হ্যাঁ, যেইভাবেই হোক এই স্বাধীনতা আমরা পেয়ে গিয়েছি, মূল্যটা কিন্তু বেশি হয়ে গিয়েছে এবং মূল্য যা হয়েছে তার থেকে কয়েক গুণ, 10 গুণ, 20 গুণ বাড়িয়ে তারা তা প্রচার করছে। যেমন 30 লক্ষ শহীদের ব্যাপারটা তারা খুবই বাড়িয়ে প্রচার করছে। যাই হোক, আমরা আসল ঘটনায় ফিরে আসি। তো পাকিস্তান তাদের চিরশত্রু, পাকিস্তানকে ভেঙে দিল, চিরকাল পাকিস্তানের অন্য অংশ বাংলাদেশ নামে অবদমিত করে রাখবে, তাদের অঘোষিত রাজ্য হিসাবে করে রাখবে। এখানে থাকবে তাদের চুল্লি এবং তাদের পুতুল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এখানে আছে তুরস্ক স্বতন্ত্র এক শক্তি নিয়ে মাথাছাড়া দিয়ে উঠতে চাইছে বিশ্বে। কূটনৈতিক দক্ষতায় শত্রুকে দমন করে তারা সামরিক শক্তিকে নিরাপদ রাখতে চাইছে। সামরিক ক্ষেত্রে তারা গত 7-8 বছর যেই ক্যারিশমা দেখিয়েছে তা বিস্ময়কর। অন্যদিকে ইরানের সাথে ভারতের যে বন্ধুত্ব ছিল, তা এই ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধে ভারতের বিশ্বস্ততা চরমভাবে ভেঙে গিয়েছে এবং তার আগ থেকেই ভারত বর্তমান পৃথিবীতে খুবই নিন্দিত, অবহেলিত একটি দেশ। ভারতের কাছে, আমেরিকার কাছে ভারত, কানাডার কাছে, জার্মানের কাছে মারাত্মকভাবে প্রত্যাখ্যাত একটি দেশ। দেশে দেশে গুপ্ত হত্যা পরিচালনা করা, নিজেদের স্বার্থে হত্যার নাটক মঞ্চস্থ করা, এই সব আমেরিকার কাছে গিয়েছে, যে কারণে এখন বাংলাদেশও ভারতের চরমভাবে হাতছাড়া। এই বাংলাদেশ যদি পাকিস্তান, তুরস্ক, ইরান, কাতার এইসব জোটে চলে যায় আর কূটনৈতিক শক্তি যদি ঠিক থাকে, তার সাথে তাদের সাথে আছে সুপার পাওয়ার চায়না, সেই বাংলাদেশকে তারা কোনোভাবে মেনে নিতে পারবে না। এখন কথা হলো, এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সাবলীলভাবে হাসি মুখে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের তুরস্কের ড্রোন কারখানা স্থাপিত হতে যাচ্ছে। মানচিত্রের দিকে তাকান, বগুড়ার ভৌগোলিক অবস্থান কোথায়? ভারতের শিলিগুড়ির পাশে না?
সেখানে ড্রোন নিয়মিত উড়বে, প্র্যাকটিস হবে, প্রশিক্ষণ হবে, ড্রোনের কিউএ টেস্ট হবে, কিউসি টেস্ট হবে। আর সেখান থেকে তার শিলিগুড়ি চলে আসবে আমাদের ড্রোন চোখের, ড্রোন আইজের সম্পূর্ণ কবজায়। শিলিগুড়িতে কি হচ্ছে না হচ্ছে আমরা সব কিছু জানতে পারবো এই নিরাপত্তা ড্রোনের মাধ্যমে। এই জিনিসটাকেই ভয় পাচ্ছে তারা। যখন বগুড়ায় তুরস্কের বিশ্বখ্যাত বাইরাক্তার ড্রোনের কারখানা স্থাপিত হবে এই মর্মে তারেক রহমান ঘোষণা দিয়েছেন, তখন থেকেই তারা টেনশন করছে। বগুড়ার আকাশে ড্রোন উড়বে, শিলিগুড়ি তাদের নখদর্পণে চলে আসবে। তুরস্কের ড্রোন প্রযুক্তি খেলা দেখিয়েছে সিরিয়াতে, সিরিয়াকে আয়ত্তে নিয়ে গিয়েছে এই ড্রোন দিয়েই। লিবিয়াতে এই ড্রোনের খেলা দেখিয়েছে তুরস্ক, এই বাইরাক্তার ড্রোন। বিশ্বখ্যাত এই ড্রোন প্রযুক্তি আজ সরাসরি চলে আসছে লাল সবুজের বাংলাদেশে। বগুড়ার এই ড্রোন কারখানা শুধু কয়েকটি সামরিক যান তৈরির জায়গা নয়, এটি হলো একটি স্বাধীন জাতির মাথা উঁচু করে দাঁড়াবার মহাকাব্যের প্রথম দুই চরণ। এই মাটিতে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মরণাস্ত্র তৈরি হতে যাচ্ছে। তারেক রহমান প্রমাণ করে দিলেন, সঠিক নেতৃত্ব পেলে জাতি এগুতে পারে। তবে প্রাথমিক সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি হবে, কিন্তু বিষয় আরেক জায়গায়। এই ড্রোন নিয়ন্ত্রণে থাকে সেনাবাহিনীর। বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে প্রচুর ভারতীয় দালাল রয়েছে ওয়াকারের অধীনে। তাদের হাতে ড্রোন গেলে এই প্রযুক্তি তো ভারতের হাতেও চলে যেতে পারে। এই জিনিসটি নিশ্চিত করার জন্য চুক্তির আরও অনেকগুলো বিষয় দেখভাল করবে তুরস্ক, এবং তাদের এই প্রযুক্তি নিশ্ছিদ্র নিরাপত্তা প্রণয়ন করেই তারা কেবল বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি করবে। এখন ড্রোন ফ্যাক্টরি হবে আমার যতটুকু সম্ভব, আমার যা ধারণা। তবে ভারতের যে ঘুম হারাম হয়ে গেল, ভারতের ভিতরে যে পাল্পিটিশন শুরু হয়েছে, যে অস্থিরতা শুরু হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, আপনার আশেপাশের মানুষ যখন অস্থির হয় তখন উল্টাপাল্টা কাজ করে, চায়ের কাপ ভাঙে, টেবিলে চাপড়ায়, অসভ্য অসংলগ্ন আচরণ করতে শুরু করে। ভারতের অসংলগ্ন আচরণগুলো কি? এই যে দেখেন, রাম মূর্তি স্থাপন, তারপরে আপনার দিনাজপুর বা উত্তরবঙ্গে হিন্দু প্রদেশ, কালেমার পতাকা উড়ানো, সংখ্যালঘুদের মিছিল, মানবাধিকার লঙ্ঘন। প্রথম আলো পত্রিকার নিউজ খেয়াল করবেন, সমকাল পত্রিকার নিউজ খেয়াল করবেন, ৭১ টিভির নিউজ খেয়াল করবেন, তাহলে বুঝবেন যে ভারত কতটা অস্থির হয়ে উঠেছে। মানুষের মাথা যখন অস্থির হয়ে উঠে তখন হাত পা অসংলগ্ন আচরণ করে। যখন ভারত তেমনই অস্থির হয়ে উঠলে বাংলাদেশের প্রথম আলো, ৭১ টিভি, চ্যানেল আইতে এবং এই বুদ্ধিজীবীদের মধ্যে অস্থিরতা এবং সেই কম্বন, অসংলগ্ন আচরণ দেখতে পাবেন। বাংলাদেশ কি আর ভারতের ছায়াতলে যাবে? সেটা নির্ভর করবে বাংলাদেশের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব কীভাবে তার বহিঃশত্রুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে তার উপরে। তবে প্রজন্ম যেভাবে জেগেছে, জুলাই যেভাবে এই জাতিকে রক্ত স্নাত করেছে, রক্ত দিয়ে ধুয়ে পবিত্র করে দিয়েছে, সেই জাতিকে ভারত আর অবদমিত করার কোনো সম্ভাবনা নেই। জুলাই আমাদেরকে সেই সচেতনতা তৈরি করে দিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, একটি নিরাপদ জাতির প্রত্যাশায় দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।